এখন শুনবেন আজকের গল্প। শালা মাথা খারাপ করে দেবে মাইরি ছেলেটা। বলদটা যে কোন চুলায় গিয়ে বসে আছে ভগবান জানে। মাত্র 5 মিনিট হাতে আছে, আর মালটা ঠিক শুরু হওয়ার আগেই উধাও। জানোয়ারের বাচ্চাটা সার্কাসটাকে বাপের জমিদারি পেয়েছে। কিরে, নিজেকে বিশাল হিরো ভাবিস নাকি তুই? হ্যাঁ, ওটা কসরত দেখানো বলে? তুই আমাকে জিমন্যাস্টিক ট্রাপিজের খেলা শেখাবি? বেশি কায়দা মারছিস কিন্তু আজকাল। হাত পা ভেঙে একদিন নিজেও মরবি আর ওই রীতাকেও বিপদে ফেলবি। স্যাম, এটা সুবীর না, এটা ওর মতন অন্য কেউ। ওর চোখটা দেখ। রীতা, ভয় পেও না, আমি তো তোমাদের সাথেই আছি সব সময়। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে ভূত কথায় আজ শুনবেন রিক সুন্দর ব্যানার্জির কাহিনী মলিয়া দেও। গল্প পাঠে আমি অনুরণ সেনগুপ্ত। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। মেঘালয়ের নিরিবিলি গ্রাম। রাত নামলেই যেন এক অন্য রূপ। ঠান্ডা বাতাসের ভেতর অদ্ভুত একটা গা ছমছমে ভাব। পাহাড়ি উপত্যকায় জলপ্রপাতের অবিরাম শব্দ, কখনো বা একঘেয়ে ঝিরিঝিরি বৃষ্টি। সব মিলিয়ে বাতাসে শিরশিরানি ভাব নিয়ে এক অদ্ভুত ভৌতিক পরিবেশ। প্রতিবারের মতো এক নির্দিষ্ট জায়গায় তাঁবু খাটিয়েছে রয়্যাল রাশিয়ান সার্কাস। রয়্যাল রাশিয়ান সার্কাসের ছাউনির ভেতর সাজঘরের আয়নার সামনে বসে আছে সুবীর। মনটা তার ভালো নেই আজ, যেমন অনেক দিনই হয় নানা কারণে। তবুও সার্কাসের শোয়ের কাছে এই সব অনুভূতির কোনো দাম নেই। তাই আজও জোকার সাজতেই হবে সুবীরকে। লোক হাসাতে হবে নানা অদ্ভুত ক্যারিকেচার করে। কিন্তু হাসিটা আজ অন্যরকম, অনেকটা পাহাড়ি জঙ্গলের ভেতরে হাওয়ায় গাছের পাতার শব্দের মতোই রহস্যময়। সুবীর নিজের ব্যাগ থেকে বেছে বেছে একটা লাল রঙের ডিবে বের করল। এবার সেই সস্তার গাঢ় রঙে তুলি ডুবিয়ে প্রথমে চোখের নিচে লম্বা আঁচড়, তারপর আর একটা মোটা আঁচড়ে ঢেকে গেল চোখের পাতা। এই তো ড্যাবড্যাবে দুটো চোখ বেশ খোলতাই হয়েছে। এবার কালো দিয়ে ঠোঁট আঁকা হলো, মুখের চেয়েও বড় আর মোটা করে। শীত করছে। পাশের উপত্যকা দিয়ে ভেসে আসা উত্তুরে হাওয়া তার উস্কো খুস্কো চুল আরো এলোমেলো করে দিচ্ছিল। সুবীর একবার সেদিকে তাকিয়েই মুখ ফিরিয়ে আয়নার দিকে মন দিল। দুপাটি দাঁত বের করে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় দেখতে লাগলো সে। এই তো ঝকঝকে তীক্ষ্ণ সদন্তগুলো আলোতে ঝিকমিকিয়ে উঠছে। অন্যদিকে তাঁবুর ভেতরে উদ্বিগ্ন হয়ে পায়চারি করছিল রীতা। এই সার্কাস দলের সঙ্গে 2 বছর হলো ঘুরছে সে। এখনো প্রতিটা শোয়ের আগে রীতা উদ্বিগ্ন হয়ে পড়ে। রয়্যাল রাশিয়ান সার্কাস নিয়ে ভারতের কত কত জায়গায় ঘুরেছে তারা, কিন্তু মেঘালয়ের এই গ্রামে এসে যেন উদ্বেগ, আশঙ্কা সবকিছুই আরো বেশি করে চেপে বসেছে। এই ছোট্ট শান্ত গ্রামের ঠান্ডা হাওয়াতেই কেমন একটা হাড় কাঁপানো অনুভূতি জাগিয়ে তোলে। ভয় করে যেন। তাঁবুর ভেতরটা এত অন্ধকার কেন লাগছে আজ? শো শুরু হতে আর মিনিট 5 নেই, অথচ সুবীরটা যে কোথায় গেল? ওই ছেলেটা সব সময় শেষে এসে হাজির হয় ঠিকই, কিন্তু আজ আমার বুক কেমন ধড়ফড় করছে অকারণেই। রীতা একটু থামে, হাঁপ ফেলে ম্লান গলায় আবার নিজের মনেই অসহায়ের মতো বলে, মানুষটা কি
ইচ্ছে করেই লুকোচুরি খেলছে, নাকি সত্যিই কোনো বিপদে পড়েছে? না না, এভাবে অদৃশ্য হয়ে যাওয়ার কোনো মানেই নেই। এই তো দর্শকরা ভেতরে ঢুকে গেছে, সব রেডি, আর আমাদের জোকারটাই নেই। গত 2 বছরে কখনো এমন হয়নি। আমার আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। বলা যায় না, হুট করে যদি রঘুবীর দৌড়ে ঢুকে এসে আমাকেই দোষ দিয়ে দুটো ফালতু কথা শুনিয়ে দেয়। না না, আমাকে শান্ত হতে হবে, হতেই হবে, না হলে খেলা দেখাতে পারবো না। কিন্তু কিন্তু সত্যিই তো সুবীরটা গেল কোথায়? আশ্চর্য। সার্কাসের ম্যানেজার রঘুবীরের মুখ দেখে মনে হচ্ছিল সে যেন উন্মাদ হয়ে গেছে। সুবীর! খ্যাপা শিকারীর মতো এক তাঁবু থেকে অন্য তাঁবুতে সে খুঁজে চলেছে জোকারকে। সুবীর! এই সুবীর! তার রাগ, সুবীর! আতঙ্ক, হাঁপানো, দ্রুত পদচারণার শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছিল তার নিজেরই সঙ্গে বলা কথাগুলো। শালা মাথা খারাপ করে দেবে মাইরি ছেলেটা। বলদটা যে কোন চুলোয় গিয়ে বসে আছে ভগবান জানে। মাত্র 5 মিনিট হাতে আছে, আর বলটা ঠিক শ্বশুর হওয়ার আগেই উধাও। জানোয়ারের বাচ্চাটা সার্কাসটাকে বাপের জমিদারি পেয়েছে। সেই কখন থেকে এক তাঁবু থেকে আরেক তাঁবুতে খুঁজে মরছি, শালা কোনো চিহ্ন নেই। এত লোক এসেছে টিকিট কেটে, অপেক্ষা করছে। এই রয়্যাল সার্কাস আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের লক্ষ্মী, রুটি রুজি সব। বাইরের বোর্ডে বড় বড় করে লেখা আছে বিশেষ আকর্ষণ জোকারের খেলা, আর এদিকে জোকারটাই নেই। লোকে শালা জুতো ছুঁড়ে মারবে এবার আমাকে। রঘুবীরের মনে পড়ে আজ সকালে সুবীরের চোখ দুটো অদ্ভুত লাগছিল, যেন রাতভর সে ঘুমোয়নি, যেন সে নিজের মধ্যেই নেই। কথা বলছিল, কিন্তু সে কথায় প্রাণ ছিল না। কি যেন বলছিল মনে পড়ে গেল রঘুবীরের। আজ যদি আমাকে না দেখো, ভয় পেও না রঘুবীরদা। তখন বুঝতে পারেনি কথাটার মানে, কিন্তু এখন মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে, বড় সড়ো কিছু। নিজের ভেতরের আতঙ্ক কাটাতেই যেন রাগ ফিরিয়ে আনে রঘুবীর। কিন্তু শো তো আর থামবে না, যেভাবেই হোক ওকে খুঁজে আনতেই হবে। সুবীর! এই সুবীর! সুবীর! এই হারামজাদা, তুই কোথায় রে? কি চাস তুই? শো পণ্ড করবি ভেবেছিস? এইভাবে আমাকে কেস খাওয়াবি না, বলে দিচ্ছি। তোকে আজ আমি একবার পাই, বাকি হিসেব তখন বোঝাবো। এদিকে নিজের সাজঘরে রীতা কিছুটা অজানা আশঙ্কা, রাগ আর উত্তেজনায় যেন নিজেকেই বোঝাচ্ছে, এমনভাবে বলে, রঘুবীরের রাগটা দিন দিন বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে তো মনে হয় মানুষটা পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। স্যাম ছেলেটা কি সুন্দর কসরত দেখাতো। ট্রাপিজের খেলায় আমাদের দুজনের জুটির কত নাম, দর্শক হাততালি দেয় সিট থেকে উঠে দাঁড়িয়ে। তবুও রঘুবীরের চোখে শুধু দোষই ধরা পড়ে। সুযোগ পেলেই নোংরা ভাষায় গালিগালাজ করে ছেলেটাকে। আসলে রঘুবীর হিংসে করে। আমার সঙ্গেও কোনো ছেলেকে দেখতে পারে না। রীতা আয়নার দিকে তাকিয়ে, কিন্তু ওর চোখের সামনে ভেসে ওঠে সেই দিনটা যেদিন রঘুবীর আচমকা স্যামকে অপমান করেছিল সবার সামনে। সে কি চিৎকার! বাপরে! কয়েকজন বাইরের লোকও উঁকি দিচ্ছিল তাঁবুর ফাঁক দিয়ে। কিরে, নিজেকে বিশাল হিরো ভাবিস নাকি তুই? হ্যাঁ, ওটা কসরত দেখানো বলে? তুই আমাকে জিমন্যাস্টিক, ট্রাপিজের খেলা শেখাবি? বেশি কায়দা মারছিস কিন্তু আজকাল। হাত পা ভেঙে একদিন নিজেও মরবি, আর ওই রীতাকেও বিপদে ফেলবি। দাদা, এসব কি বলছো গো? আমি নিজের জন্য করি। আমি তো যা যা চেষ্টা করি সব শোয়ের ভালো হবে বলে করি। তোর চেষ্টা নরকে যাক। আমি যখন বলেছি করবি না, ব্যাস করবি না। আর একবার ভুল করেও যদি এক্সট্রা পাকামো মারিস, একদম দূর করে দেব আমি বলে দিলাম। সবাই থতমত হয়ে দাঁড়িয়ে দেখছিল, কারোর কথা বলার সাহস নেই। তবু রীতা সেদিন কিছু একটা বলতে গেছিল স্যামের হয়ে,
বলার আগেই ধমকে চুপ করিয়ে দেয় রঘুবীর। না মানে ও তো। এই চুপ, একদম চুপ। আমি যখন কথা বলবো কোনো কথা হবে না। মনটা কিছুতেই আর শান্ত হচ্ছে না রীতার। আসলে রঘুবীরের মুখের উপর কারোর কিছু বলার ক্ষমতা নেই। রীতা ওর যত কাছেরই হোক, তাতে তো ভালোবাসা বা সম্মান নেই। এটা রীতা বোঝে। অভিমান, বিরক্তি, রাগ সবই আছে, তবু প্রকাশ করার স্বাধীনতা নেই। তাই মনে মনেই সে গজগজ করে। স্যামকেই শুধু না, কালকে কালকে সুবীরকেও প্রায় মেরে ফেলতো মানুষটা। জোকারের মেকআপটা ঠিক হয়নি বলে এমন অত্যাচার করা যায়? ম্যানেজার বলে কি যা ইচ্ছে করবে? বেচারা সুবীরটা তো এমনিতেই একটু ভীতু। মার খেতে খেতে কাঁদো কাঁদো হয়ে জঙ্গলের দিকটায় পালালো। ভেবেছিলাম আজই বুঝি দল ছেড়ে দেবে। এমন অপমান সয়ে কেউ থাকে নাকি? ভুল ভেবেছিল রীতা। সেদিন রাত নামার পর, চারপাশ নিঝুম হয়ে আসার পর, যখন দূরে কোনো জন্তুর ডাক ভেসে আসছে, তাঁবুর ফাঁক দিয়ে হিমেল হাওয়া ঢুকছে, আগুনের শরীর সেঁকতে বসেছিল কয়েকজন, ঠিক সেই সময় ফিরে এসেছিল ছেলেটা। চোখ দুটো তপ তপ করছিল, যেন রাতটায় অদ্ভুত কিছু ঘটেছে ওর সাথে। কথার উত্তর দিচ্ছিল না কারোর, নিজেও একদম বোবা। শুধু তাঁবুর আশেপাশে ঘুরপাক খাচ্ছিল একা একা। প্রায় প্রতিদিনের মতো সেদিনও গভীর রাতে রীতার ঘরে এসেছিল রঘুবীর। কিচ্ছু ভোলেনি রীতা। সে একা একাই নিজের মনে ভাবে, আমার আমার তাঁবুর সামনে তখনও দেখেছি ওকে। ও কেমন একটা অদ্ভুত ভাবে দাঁড়িয়েছিল। ওইভাবে আগে কখনো তাকিয়ে থাকতে দেখিনি। ওই স্থির দৃষ্টি দেখে আমার শরীরে কাঁটা দিয়েছিল। রঘুবীর তখন বিশ্বাস করেনি রীতার কথা। ওর শরীর মন জুড়ে তখন শুধুই রীতার জন্য আদিম সোহাগ। তাই অধৈর্য হয়ে বলেছিল, এই চল চল, দেরি করিস না। কেউ দেখে ফেললে আবার তোকে দু কথা শোনাবে। বাইরে কেউ দাঁড়িয়ে আছে, দেখেছো? কে কে আবার দাঁড়িয়ে থাকবে এই সময়? রীতার মধ্যে অস্বস্তি তখনও কাটেনি। সে উত্তর দেবার আগেই বাইরে থেকে সুবীরের ভাঙা গলা পাওয়া যায়। দাদা, একটা কথা ছিল, দরজাটা খুলবেন? ওর চোখে সেদিন একটা অদ্ভুত জেদ ছিল, যেন কিছু দাবি আছে তার, যেন কিছু ক্ষোভ জমেছিল ভিতরে। রঘুবীর রাগে ফেটে পড়ে। এই কে রে? সুবীর, তুই যাবি এখান থেকে? আমি বেরোলে কিন্তু আজই তোর শেষ দিন হবে বলে দিলাম। যা ভাগ, তোর সাথে কথা বলার সময় নেই আমার এখন। যা যা, বেরো এখান থেকে। অদ্ভুত একটা জেদ শান্ত ভীরু সুবীরের গলাতেও। সে গম্ভীর গলায় বলে, না দাদা, দরকার আছে আমার, আমি যাব না। ক্ষিপ্ত রঘুবীর রাগে ফুঁসতে ফুঁসতে তাঁবুর বাইরে বেরিয়ে আসে। তাঁবুর বাইরে কোনো দিকে না তাকিয়েই আগে একটা লোহার রড হাতে তুলে নেয়। তবে রে দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। তারপরেই থতমত খেয়ে যায় সুবীরকে না দেখে। সুবীর, এই সুবীর, কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল মালটা। শালা শুয়োরের বাচ্চা। এই, কোথায় গেলি রে তুই? সুবীর, এই সুবীর। দূরে শুধু বাতাস বইছে। হাওয়ায় বৃষ্টির সোঁদা গন্ধের সঙ্গে গাছগাছালির গন্ধ মিশেছে। ঝিঝি ডাকছে, কিন্তু সুবীর কোথাও নেই চারপাশে। কোনো সারা শব্দও নেই তার। অনেক খোঁজাখুঁজি করেও বাইরে গিয়ে রঘুবীর কাউকে পেল না। সামান্য আগেই যে ছেলেটা দাঁড়িয়েছিল সে একেবারে ভ্যানিশ। তবে কার গলা শুনল সে বুঝতে পারে না।
বারবার ডাকতে থাকে ওর নাম ধরে। সুবীর, এই সালা সুবীর, ভয় দেখাচ্ছিস আমাকে? বড্ড ঢ্যামনা ছেলে তো তুই, হ্যাঁ? কোথায় লুকিয়ে আছিস? সামনে আয় বলছি। সুবীর, এই সুবীর। রঘুবীর ডাকতে ডাকতে ক্লান্ত। রীতা তাঁবুর ভেতরে পাথরের মতো দাঁড়িয়ে শুনছে। তার গাটা কেমন ভার হয়ে আসছে, গায়ের লোম খাড়া হয়ে গেছে। সেদিন থেকেই রীতা খেয়াল করছে কিছু একটা খুবই ভুলভাল চলছে এই সার্কাসে। এই পরিস্থিতিতে রঘুবীর ওই উটকো ছেলেটা কোথায় গেল সেসব ভেবে সময় নষ্ট না করে সোজা তাঁবুতে ফিরল। ওখানে এখনো অসম্পূর্ণ কাজ বাকি আছে যে। সেই রাত ভোর হয়ে সকালের নরম রোদ্দুর তাঁবুতে এসে পড়ল, কিন্তু সুবীরকে তার বিছানায় দেখা গেল না। তাকে দেখেনি কেউ। এদিকে দুপুর গড়াতেই তাঁবুর বাইরে গিজগিজ করছে ভিড়, টিকিটের লম্বা লাইন। আজকের দিনটা যেন সার্কাসের ভাগ্যে লেখা এক বিশেষ পয়া দিন। কেউ লাইন ভেঙে এগোতে চাইছে। ক্রমশ দিনের আলো কমে এলো পাহাড়ি এলাকায়। অদ্ভুত মেঘলা আলো ছায়া, তারই মধ্যে হাসি, চিৎকার, বাঁশির আওয়াজ, বাদামওয়ালার হাঁক, সব মিলিয়ে অদ্ভুত এক উন্মাদনা। কিন্তু এই উন্মাদনার মাঝেই এক ভয়ঙ্কর সত্য, জোকার সুবীর নেই। রাগ উৎকণ্ঠা নিয়ে রঘুবীর গজগজ করে। এত বছর ধরে সার্কাস চালাচ্ছি, এমন ভিড় তো বুঝি পৌষ মেলাতেও হয় না। আর ঠিক এই সময়টাতেই সে উধাও। ছেলেটা মাথা খারাপ করে দেবে আমার। না না, আর দেরি করা যাবে না, ও শুরু করতেই হবে। এদিকে দর্শকদের গুঞ্জন বাড়ছে, অধৈর্য হয়ে উঠছে তারা। ভিড়ের ভেতর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে। আরে কি ব্যাপার, কি শুরু করো? কখন শুরু হবে খেলা? কখন দেরি করছে কেন? আরে জোকার কোথায় গেল? জোকার নেই কেন? কখন শুরু হবে না? কখন? রঘুবীর হন্তদন্ত হয়ে রীতার কাছে পৌঁছয়। তাকে দেখেই রীতা উল্লসিত হয়ে বলে, আজকের ভিড়টা দেখেছো? আজ মানুষ এত আশা নিয়ে এসেছে। তুমি শুধু জোকারের জন্য শো বন্ধ রাখতে পারবে না। ঝাঁঝালো কিন্তু উদ্বেগ লুকোনো গলায় উত্তর দেয় রঘুবীর। সেটাই তো ভাবছি। একটা ছেলের জন্য শো বন্ধ করে বদনামের ভাগিদার হব না। ওদেরকে ছাড়া চলবে না ঠিকই, কিন্তু তার মানে তো এই নয় যে পুরো সার্কাস থমকে থাকবে। কাজ করি, ট্রাপিজের খেলাটাই বরং আগে শুরু কর। তুই যা, স্যামের সঙ্গে ট্রাপিজের খেলাটাই আগে শুরু করে দে। রীতা হতবাক। প্রয়োজনে কত ধূর্ত হতে পারে রঘুবীর সে জানে, তবুও আসলে স্যামের সঙ্গে জুটিটা তার যে খুব প্রিয়। সে বলে, আমরা দুজন আবার একসঙ্গে? তার মানে তুমি অনুমতি দিচ্ছ? পরে বলবে না আমার স্যামের সাথে ইয়ে আছে। আরে সব কথা পরে হবে, এখন সময় নেই। উপায় নেই বলেই বললাম, পরেরটা পরে বুঝে নেব। স্যামের সঙ্গে আবার শূন্যে হাত ধরে তুলবে। এক মাচা থেকে অন্য মাচায় লাফিয়ে ওর হাত ধরে উঠবে, এই সব ভেবেই দারুণ উত্তেজিত রীতা। সে মনে মনে একটা ভালো লাগা নিয়ে নিজেকে বলে, স্যামের সঙ্গে ট্রাপিজে উঠলে আমার দম অন্যরকম চলে। ওর তাল, ওর হাতের শক্তি সব খুব খুব ভরসা দেয়। কিন্তু আজকে কেমন একটা বুক ঠিপ ঠিপ করছে, একদম শুরুর দিনগুলোর মতন। অদ্ভুত ছায়া ঘুরছে মনে। সুবীরের অদৃশ্য হয়ে যাওয়াটা কি নেহাতি অভিমান, নাকি আরো কিছু? না 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 না, এসব ভাববো না। শো শুরু হচ্ছে, এখন শুধু খেলার কথা ভাববো, খেলার কথা। সার্কাস ঘোষকের চিৎকার, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, স্বাগতম। আজকের শো শুরু হচ্ছে রোমাঞ্চকর ট্র্যাপিজ পারফরমেন্স দিয়ে।
মিউজিক ছাপিয়ে দর্শকের হাততালি শোনা যায়। স্যামের মুখে হালকা হাসি। উপরে ঝুলন্ত মাচায় রিতার পাশে দাঁড়িয়ে সে বলে, ভেবেছিলাম তোর সাথে আর খেলা দেখাতেই দেবে না। আমিও ভেবেছিলাম, কিন্তু কিন্তু আজ খুব ভালো লাগছে। তাহলে আজ দারুণ কিছু দেখাই, চল, দর্শকেরা অপেক্ষা করছে। রিতার চোখে উত্তেজনার ঝিলিক। দর্শকের গর্জনে যেন তাঁবুর ভেতর কেঁপে ওঠে লোহার খুঁটি। মঞ্চের আলো জ্বলে ওঠে তীব্র হয়ে। ট্র্যাপিজের দুলে ওঠা সুরে যেন উড়তে শেখায় দুঃখ, ভয়, সব অভিমানকে। আর মানুষ ভুলে যায় বাইরে কেউ উধাও হয়েছে, অন্তত এই কয়েক মুহূর্তের জন্য। রিতা আর স্যাম আকাশে ঝুলে দুলছে। দর্শকদের মুখ উজ্জ্বল আলোয় জ্বলছে। কেউ মোবাইলে তুলছে, কেউ শিশুদের কোলে ধরে দেখাচ্ছে। এই সার্কাসের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। রিতার দোলনা ধীরে ধীরে উঁচু হচ্ছে। স্যাম তার বিপরীত দিক থেকে গতি তুলছে। এমন সময় তাঁবুর কোথাও যেন একটা অদ্ভুত শব্দ, অনেকটা লোহা বা ধাতব কিছু চেন টানার মতো শব্দ। রিতা খেলা দেখাতে দেখাতেই বলে, এই শব্দটা কিসের? ট্রাপিজের চেনের না? এটা তো আমাদের দিকের নয়। কেউ কি উপরতলায় উঠেছে? আরে না না, এখানে তো স্টাফ ছাড়া কাউকে উঠতে দেওয়া হয় না। ঘাবড়াচ্ছিস কেন? দর্শকদের মধ্যে গুঞ্জন বাড়ে। আরে আরে ওই দিকে দেখো, হ্যাঁ ওই দেখো দেখো, ওখানে দেখো সার্কাসের দল কি হচ্ছে এটা? সাবধান কেউ? রিতা মাঝ আকাশে দুলতে দুলতে লক্ষ্য করল উপরের প্ল্যাটফর্মের ছায়ায় একটা অবয়ব দাঁড়িয়ে স্থির, 1 ইঞ্চিও নড়ছে না। তার চোখ দুটো ঝিলিক মারছে আলোয়। রিতা স্যামকে নিঃশ্বাস কাঁপা গলায় ফিস ফিস করে বলে, স্যাম, স্যাম, উপরে কেউ দাঁড়িয়ে আছে। কোথায়? কোন দিকে? ও ওইটা, ওকে তো সুবীরের মতো লাগছে। সুবীর? না না, অসম্ভব। ও তো কথাটা শেষ করে না রিতা। এদিকে ধাতব চেনের হালকা ক্যাঁচ ক্যাঁচ শব্দটা বিচ্ছিরিভাবে বাড়তে থাকে। মনে হয় কোথাও যেন কোনো যান্ত্রিক ত্রুটি। দর্শকদের আতঙ্কিত চিৎকার শোনা যায়। উপরের ছায়া মূর্তিটা হঠাৎ প্ল্যাটফর্মের কিনারে এগিয়ে এলো। আলো তার মুখে পড়তেই রিতার বুক হিম হয়ে গেল। এটা সুবীর। সে নিশ্চিন্ত, কিন্তু আজ সকাল থেকে যাকে কেউ খুঁজে পাচ্ছিল না, যে নাকি রঘুবীরের মারের হাত থেকে বাঁচতে জঙ্গলে পালিয়েছিল, তার মুখে আজ এক অদ্ভুত অস্বাভাবিক হাসি। চোখ দুটো কেমন যেন অন্ধকারে তীব্র জ্বলা কয়লার মতো। রিতা আর স্যাম ক্রমশ হারিয়ে যাচ্ছে খেলা থেকে। দুজনেই ভীত। রিতা বলে, স্যাম, এটা সুবীর না। এটা ওর মতন অন্য কেউ। ওর চোখটা দেখ। উত্তর দিতে পারে না স্যাম। দোলনা তার উচ্চতম বিন্দুতে পৌঁছে গতি নিচ্ছে নিচের দিকে। এমন সময় সেই ছায়া মূর্তি হঠাৎ হাত বাড়িয়ে দিল দোলনার দিকে, যেন রিতাকে টানতে যাচ্ছে। রিতা চেঁচিয়ে ওঠে, স্যাম! স্যাম ঝপ করে দোলনা ছেড়ে মাঝ আকাশ থেকে রিতার দড়ির দিকে সরে আসে। রিতার হাত থেকে চেন স্লিপ করে যাচ্ছে। সে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। স্যাম চেঁচায় এবং হাত বাড়িয়ে দিয়ে বলে, ধর রিতা, হাত বাড়া। রিতা হাত বাড়ালো। কয়েক সেকেন্ডের ব্যবধানে স্যামের হাত তার কবজি ধরে ফেলল। দুজনে দুলছে ভয়ঙ্কর ভাবে। নিচে দর্শকেরা উঠে দাঁড়িয়ে গেছে, কেউ আবার ভয়ে চোখ ঢেকে ফেলেছে হাত দিয়ে। উপরের প্ল্যাটফর্মে পা ফেলে কারোর দৌড়ানোর শব্দ। তারপর হঠাৎই সব থেমে যায়। রঘুবীর নিচ থেকে চিৎকার করে, কিন্তু কেউ সাড়া দেয় না।
সুবীরের মতো দেখতে সেই ছায়ামূর্তি প্ল্যাটফর্মের কিনারায় দাঁড়িয়ে শুধুই তাকিয়ে থাকে নিচের দিকে, ঠিক রীতার চোখের দিকে। হিম শীতল, শূন্য, ভয়ানক। এদিকে ট্র্যাপিসের দড়ি বাতাসে তুলছে। রীতা আর স্যাম উল্টো হয়ে মাথায় মাথা লাগানো অবস্থায় ঝুলে আছে। নিচে মানুষের চোখ আটকে আছে তাঁবুর ছাদের গাঢ় ছায়ায় দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত আকৃতির ওপরে। সারা তাঁবু এখন নিস্তব্ধ। আর ঠিক তখনই ছায়ামূর্তিটি প্রথমবার কথা বলে। ছায়ামূর্তি খুব নিচু, কাঁপা, ভাঙা গলায়, যেন দুটি কণ্ঠ একসাথে বলছে এমন ভাবে বলে, রীতা, ভয় পেও না, আমি তো তোমাদের সাথেই আছি সব সময়, সব সময়। গলার শেষ অংশের শব্দ ভেঙে গিয়ে হালকা খড়খড়ে বিচ্ছিরি একটা হাসি। দোলনা দুলছে। উঁচুতে ঝুলে থাকা দুটো শরীর একে অপরের দিকে সুনিপুণ কৌশলে উড়ে যাচ্ছে। রীতা আর স্যামের দেহের উপর আলো পড়ে যেন ঝলমল করে উঠছে। একের পর এক লাফ, অনেকটা দূরে উড়ে যাওয়া, আবার আর একটা পাক, আবার আর একটা পাক। পাগলের মতো খেলা দেখাচ্ছে রীতা আর স্যাম। দর্শকেরা একেবারে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে। হাসি নেই, শব্দ নেই, শুধু হাততালির দমবন্ধ প্রতীক্ষা। রয়্যাল রাশিয়ান ট্র্যাপিজের বিখ্যাত স্কাই ফ্লিপ কম্বো। ওরা দুজনেই জানে এটাই শোয়ের প্রাণ, অন্তত আজকে এই মুহূর্তে। রীতা নিচে তাকিয়ে দেখল দর্শকদের চোখ এখনো আকাশের দিকে। সবাই মুগ্ধ, খুশি হলো সে। আজ যেন সবকিছুর পরে একটা ভালো মুহূর্ত তাদের জন্যই উঠল। রীতা মনে মনে ভাবে, এই মুহূর্তটাই তো আমি বারবার খুঁজে ফিরি, যখন মানুষ সব ভুলে শুধু শুধু আমাদের দিকে তাকিয়ে থাকে। তখন ভয়, দুঃখ, রঘুবীরের রাগ সবটা চাপা পড়ে যায়, সবটা ভুলে যায় সবাই। কিন্তু আচমকা দর্শকদের ভেতরে হালকা গুঞ্জন শুরু হয়, হালকা হাসি বাড়তে থাকে। তারা অন্য কিছু দেখছে, নানা কথার বিস্ময় তাদের আচরণে। রীতা অবাক। এসব তো তাদের খেলার মধ্যে হবার কথাই নয়। আবার কি হলো? কিছু ভুল হলো নাকি? ওরা হাসছে কেন? এক মুহূর্তের মধ্যে সেই গুঞ্জন বদলে গেল খুব জোরে হাসির রোলে। পুরো তাঁবু যেন হাসির ঢেউয়ে তুলে উঠল। রঘুবীর ছায়াটার দিকে এক পা এগোতে ঠিক সেই মুহূর্তে সার্কাসের তাঁবু পুরোটা হঠাৎ নিভে গেল। বেশ কয়েক সেকেন্ড, প্রায় 1 মিনিটের কাছাকাছি সম্পূর্ণ অন্ধকার। নিচে দর্শকদের গলা ফাটানো চিৎকার, শিশুরা কাঁদছে, কেউ দৌড়চ্ছে, চেয়ার পড়ে যাওয়ার শব্দ, সঙ্গে এক অমানসিক হাসি। চারিদিক থেকে যেন প্রতিধ্বনিত হচ্ছে সেই হাসি। তারপরে আলো ফিরে আসে। প্ল্যাটফর্মটা ফাঁকা, ছায়ামূর্তিটা নেই। রঘুবীর আতঙ্কে হাঁপাতে হাঁপাতে বলে, কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল সে?
এখানেই তো ছিল। এই তো এই তো এই তো এই জায়গাটায়, এই জায়গাটায় আমি আমি নিজের চোখে দেখেছি। কোথায় গেল, কোথায় গেল? রীতা মাটিতে নেমে আসে। রীতা বলে, ও সুবীর ছিল না রঘুবীরদা, ও সুবীর ছিল না, ও অন্য কেউ, যে আমাদের উপর নজর রেখেছিল সেই জঙ্গল থেকে ফিরে আসার পর থেকেই। স্টেজের নিচে তখন জোকার একের পর এক ভল্ট খাচ্ছে। মাঝে মাঝে চার হাত পা ছুড়ে দিচ্ছে, কখনো মাটিতে গড়িয়ে পড়ছে, কখনো পিছন ফিরে বাঁকা অঙ্গভঙ্গিতে দাঁত বের করছে। দর্শকেরা হেসে হেসে কুটোপাটি। রীতার চোখে প্রথমবার ধরা পড়ল মেকআপটা। আজ অদ্ভুত, চোখের চারপাশে কেমন যেন কালি জমে আছে, ঠোঁটের পাশে এক অস্বাভাবিক ছায়া, হাসিতে যেন খিঁচে যাওয়া নিষ্ঠুরতা। রীতার মনে হয় তার অস্বাভাবিক লাগছে নিজেকেও। সে বলে, আরে এত ঠান্ডা লাগছে কেন? তো তাঁবুর ভেতর, কিন্তু মনে হচ্ছে যেন বাইরের হাওয়া ঢুকে পড়েছে। জোকারটার মুখটা, এটা সুবীরের আগের মুখ নয়, এটা সুবীরের আগের মুখ নয়। কিছু যেন খুব ভুল হচ্ছে। হঠাৎই জোকার দৌড়ে এসে থামল স্যামের খুঁটির তলায়। এক মুহূর্ত চোখ তুলে তাকালো, চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল। তারপর একেবারে ঝাঁপিয়ে পড়ল খুঁটিটার উপর, দুই হাতে চেপে ধরে শুরু করলো ঝাঁকানো। ধাতব ঝাঁকুনির ভয়ঙ্কর শব্দ। এদিকে স্যাম উপরে ভয় আর রাগ মেশানো গলায় চেঁচিয়ে বলে, আরে 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 কি, আরে কি হচ্ছে? আরে থাম, এই হারামজাদা, আরে থাম বলছি, মারবি না কি আমায়? এই জোকারের মুখে একটা অমানসিক হাসি। আরো জোরে ঝাঁকায়। স্যামের হাত আর পা কাঁপতে লাগলো। একজন পেশাদার ট্র্যাপিজ শিল্পীও কতক্ষণ আর ভারসাম্য ধরে রাখতে পারে? খুঁটিটা দুলছে, স্যামের পা হোঁচট খেল। রীতা চিৎকার করে কেঁপে উঠল, স্যাম, হাত ধরে রাখ! স্যাম, শক্ত করে হাত ধরে রাখ! স্যাম খুঁটি থেকে হাত ছাড়ল, জাল টপকে মাটিতে পড়ল তার শরীরটা। ছাউনিটা ভরে গেল নিস্তব্ধতায়। ক্ষতবিক্ষত রক্তাক্ত স্যাম। ব্যাকস্টেজ থেকে দৌড়ে এলো স্টাফরা। দুজন জোকার ছুটে গিয়ে সেই হিংস্র জোকারটাকে স্টেজের দিক থেকে ঠেলে সরাতে লাগলো। সে আবারও হাসছে, বিকৃত, অস্বস্তিকর। তারপর অবাক করার মতো দ্রুততায় ছুটে অদৃশ্য হয়ে গেল রিংয়ের বাঁদিকের পর্দার দিকে। তখন রীতার হাত পা ঠান্ডা হয়ে গেছে, তার শরীর কাঁপছে থরথর করে। মনে হচ্ছে চারপাশের সব আওয়াজ মিলিয়ে গেছে, তার কানে কিচ্ছু ঢুকছে না। সে শুধু কাঁপা কাঁপা গলায় বলে, এটা কি সুবীর নাকি নাকি অন্য কিছু? মাথা কাজ করছে না। এভাবে কি কেউ মজা করে? এভাবে কি কেউ মজা করে? স্যাম, স্যাম! ঠিক তখন ব্যাকস্টেজে লোকজন ছোটাছুটি শুরু করেছে। স্টাফরা ঘিরে রেখেছে স্যামকে। এদিকে স্ট্রেচার এসেছে। রীতা ফিস করে নিজেকে বলে, এটা আমাদের সঙ্গে কি হচ্ছে? সার্কাসে আজ কিছু ভয়ঙ্কর জেগে উঠেছে। কিছু ভয়ঙ্কর, যা আমাদেরকে খুঁজছে, টার্গেট করেছে। স্যামকে স্ট্রেচারের মতো করে তুলেই ব্যাকস্টেজের ফাঁকা জায়গায় শুইয়ে দেওয়া হলো। তার মুখে যন্ত্রণার রেখা,
শ্বাস ভারী, বোঝাই যাচ্ছে চোটটা বেশ গুরুতর। পুরো দলটা এখন ছুটে বেড়াচ্ছে জোকারটাকে খুঁজে বের করতে। সবার চোখে মুখে একই আগুন, যেন খুঁজে পেলে ওকে আর বাঁচাতে পারবে না কেউ। ব্যাকস্টেজে দৌড়ঝাঁপ, লোহার বার দুলছে টং টং, কেউ চিৎকার করছে, কেউ বলছে দেখতে পেলে কাউ, দেখতে পেলে ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, আরে ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, কোথায় গেল? আড়ালটা চেক করো। ওই দিকটা দেখো তো। কোথায় গেল? এভাবে এত মানুষের সামনে এটা কি সুবীর নাকি আর কেউ? ভয়টা যেন গলায় আটকে আছে। কিছু একটা অদ্ভুত, খুব অদ্ভুত ঘটছে চারপাশে। উধাও জোকারের কাহিনীর মধ্যে দর্শকেরা আবার হইচই শুরু করল। তাঁবুর বাইরে থেকে আওয়াজ, হুইসেল, চেয়ারে ঠোকাঠুকি, অনেকে উঠে দাঁড়িয়েও গেছে। দর্শকরা চিৎকার করছে। এই গুঞ্জন ধীরে ধীরে বিরক্তিতে বদলে গেল, চাপটা বাড়তে লাগলো। এমন রাতে ভরা দর্শকের মাঝে কেউই চাননি এমন বিপর্যয়। এদিকে রঘুবীর দাঁড়িয়ে আছে একটা কোণায়, মুখ লাল, চোখ দুটো ফুলে উঠেছে। রাগে তার গলা শুকিয়ে গেছে, চোয়ালটা শক্ত, দাঁত চেপে রেখেছে যেন। সে মানুক বা না মানুক, যে জোকারটার জন্য সার্কাসের নাম হয়েছিল, আজ সেই জোকারই তাকে সবচেয়ে বড় বেইজ্জত করে দিল। রঘুবীর দম নিয়ে দাঁত চেপে বলে, ওর সব হিসেব আমি সুদে আসলে বুঝে নেব, কিন্তু এখন না, এখন আর মাথা গরম করলে চলবে না। রঘুবীর দ্রুত পায়ে হাঁটছে, সবার দিকে তাকিয়ে নির্দেশ দিচ্ছে, এই সবাই শোনো, দর্শকরা দাঁড়িয়ে আছে, শো থামিয়ে রাখার সময় নেই। 2 নম্বর স্কোয়ারের খেলা শুরু করো। যাও, এখনই শুরু করো, যাও। কোনটা দাদা, আগুনের খেলা নাকি অ্যাঙ্কেল ব্যালেন্স? না, আগুনের খেলা নয়, এখন সেটা হলে লোকে ভয় পাবে। এক কাজ করো, ঘোড়ার বেয়ার ব্যাক রাইড, ওইটাই লাগাও। 2 মিনিটে রেডি হও, তাড়াতাড়ি। এই বিশৃঙ্খলার মাঝে রঘুবীর চোখ তুলল রীতার দিকে। ভর্তি তাঁবুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ, যে শুধু অভিনয় নয়, দর্শকের মনও ধরে রাখতে পারে। আজ তাকে দিয়েই ভাঙা শো জোড়া লাগাতে হবে। রঘুবীর কাছাকাছি এসে গলার নিচু স্বরে কিন্তু দৃঢ়ভাবে রীতাকে বলে, রীতা, তুই পোশাক বদলে নে, তোকেও নামতে হবে। দর্শক তোকে পছন্দ করে, তোকে দেখলেই শো আবার ফিরবে। শোন, আজ যদি কেউ বাঁচাতে পারে এই রাতটাকে, তাহলে সেটা হলি তুই। আমি রঘুবীরদা, আজ এত কিছু হলো, আমি ঠিক মানে মাথাটা কাজ করছে না এখন। তাছাড়া নার্ভাস রীতাকে পাত্তা না দিয়ে, তার পুরো কথাটা না শুনেই রঘুবীর থামিয়ে দিয়ে রীতিমতো অর্ডার করে, ছেদো কথা বলিস না, যা বলছি তাই করতে হবে তোকে। একটা কথা মনে রাখ, এই সার্কাসটা শুধু আমার নয়, এটা তোরও। এখন মাথা ঠান্ডা রেখে স্টেজে যা, স্টেজে যা, বাকি আমরা সামলে নেব, যা। রীতা চুপ করে থাকে, যা এক প্রকার সম্মতিরই লক্ষণ, বা সে নিরুপায়। তার হাতের আঙুলগুলো হিম হয়ে আছে, মাথায় ঘুরছে জোকারের সেই অদ্ভুত মুখটা, কানে বাজছে স্যামের ভাঙা গলা। কিন্তু শো আবার চালু করতেই হবে, কারণ সার্কাসে দর্শক অপেক্ষা করে না। পর্দার পেছনে দাঁড়িয়ে থাকা রীতা গভীর নিঃশ্বাস নিল, শরীর তার এখনো কাঁপছে। স্যামের চিৎকার, জোকারের বিকৃত হাসি সবই তার কান জুড়ে বাজছে। রঙিন আলো জ্বলছে, নিভছে।
রীতা ধীরে ধীরে মঞ্চের দিকে হাঁটল। দর্শকেরা আবার বসতে শুরু করেছে। গুঞ্জন শোনা যায়। এদিকে রীতার পা মাটিতে পড়তেই স্পটলাইট এসে তার উপর পড়ল। আলোয় রীতার মুখটা জলজল করে উঠল। দর্শকেরা হাততালি দিল। অবশেষে কিছুটা স্বস্তি ফিরল তাঁবুর ভেতরে। রীতা নিজের মনে মনে বলল, শান্ত হ রীতা, শান্ত হ। এটা তোর কাজ, এটা তোর মঞ্চ। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে রীতা। শান্ত হ, শান্ত হ। আচমকা তার গলার দৃঢ়তা যেন মুছে গেল। তার চোখ আটকে গেল লোহার রেলিংয়ের ওপারে। তাঁবুর ডান দিকের শেষ সারি, সবচেয়ে অন্ধকার একটা কোণ। একটা সিটে কেউ যেন বসে আছে, একদম স্থির। দর্শকদের গুঞ্জনের মাঝেও যেন সেই কেবল নড়ছে না, বরফের চাঁইয়ের মতো থমথমে। রীতা ফিস ফিস করে বলল, আবার আবার ও আবার এসেছে এখানে। আমার সঙ্গে ওর কিসের শত্রুতা? অন্ধকারের ভেতর থেকে জোকারের মুখটা স্পষ্ট হলো। সেই একই বিকৃত হাসি নেই এইবার, বরং একটা অদ্ভুত শূন্য দৃষ্টি। চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। মুখে আধা মেকআপ যেন ঘষে দেবড়ে উঠে গেছে। গালে শুকনো রক্তের দাগ। জোকারটা যেন ডাকছে ফিস ফিসিয়ে, রীতা। রীতা কেঁপে ওঠে। দর্শকরা বুঝতে পারছে না রীতা দাঁড়িয়ে কেন। ওর কি কিছু হয়েছে? আনমনা কেন? কোনো একটা দিকে তাকিয়ে আছে, কিন্তু সেখানে কেউ নেই, শুধুই অন্ধকার। রীতা সত্যি দৃষ্টি ফেরাতে পারছে না। তার মন পুরো আটকে গেছে শেষ সারিতে বসা সেই অদ্ভুত শরীরটার উপর। জোকারটা খুব ধীরে মাথা কাত করল। চোখ সরেনি এক সেকেন্ডও। তার মুখে একটা ক্ষীণ, ঠোঁট ফাঁক হওয়া হাসি। জোকারের ফিস ফিস শোনা যায়, এবার তোর পালা। রীতা ভয় চেপে রাখার চেষ্টা করে। রীতা ধীরে ধীরে ব্যাকস্টেজের দিকে মাথা ঘুরিয়ে সাহায্য চাইতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার পুরো তাঁবুতে আলো ফ্লিক করে নিভে গেল এক মাইক্রোসেকেন্ডের জন্য। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আবার সম্পূর্ণ অন্ধকার। মাটিতে কিছু পড়ে যাওয়ার শব্দ, দূরে কোথাও অদ্ভুত ধাতব শব্দ। কেউ বলছে, আরে আরে লাইটম্যান। আর আবার সেই বিচ্ছিরি পরিচিত হাসি। যেটা যেন সব দিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে। আলো ফিরে আসে। রীতা চোখ কুঁচকে তাকায়। শেষ সারির সিটটা ফাঁকা। জোকারটা নেই, কেউ বসে ছিলই না যেন। শুধু সিটের ওপর পড়ে আছে একটা ছোট লাল জোকারের বল। রীতা ফিস ফিস করে ভয় নিয়ে বলে, সে আমাকে দেখতে এসেছে। আমার জন্যই এসেছে, আমার জন্যই এসেছে। এই রাতের সার্কাসে জোকার শুধু শো করতে আসেনি, সে যেন কাউকে খুঁজছে। আর এখন রীতা বুঝতে পারছে এবার হয়তো সার্কাসের অন্য কারোর পালা। স্যামের পর ধীরে টান তৈরি করে। এক অদ্ভুত অনুভূতি পিছু ছাড়ছে না, যেন তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি শ্বাস
কেউ পিছন থেকে দেখে ফেলছে। অদৃশ্য দৃষ্টি, অদ্ভুত শীতলতা। রীতা সাজঘরে ফিরে এসেও অস্থির। পোশাক বদলাতে গিয়ে থেমে যাচ্ছে, কেউ তাকে দেখছে ভেবে। সে মনে মনে নিজেকে অভয় দেয়। কাজের লোকজন সবাই বাইরে ব্যস্ত। তাহলে তাহলে আমাকে কে দেখছে? এই গ্রিন রুমে তো কেউ 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 নেই। না 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 না, আমি হয়তো বেশি ভাবছি। আজ খুব চাপ গেছে, সেই জন্যই বোধহয়। আচমকা পোশাক বদলানোর র্যাকটা দুলে ওঠে। রীতা আবার চমকে তাকায়, কিন্তু কেউ নেই। হঠাৎ মনে হলো একবার স্যামের খোঁজ নিতে হবে। শেষবার যখন দেখেছিল ছেলেটা প্রায় অচেতন, মাথায় গুরুতর চোট। এদিকে স্যামকে রাখা হয়েছে শো থেকে দূরের একটা ফাঁকা তাঁবুতে। ভেতরে কোনো আলো নেই, শুধু পাশের ফোঁকর দিয়ে লম্বা আঙুলের মতো চাঁদের আলো এসে পড়ছে মাটিতে। রীতা পর্দা সরিয়ে ভেতরে ঢুকল। অন্ধকারটা চোখে সয়ে নিতে খানিকটা সময় নিল। চোখ সয়ে এলে দেখল খাটটার ওপর স্যাম পড়ে আছে, নিথর, গায়ে চাদর, মাথায় ব্যান্ডেজ। লক্ষ্য করে বুঝল শ্বাস পড়ছে, তবে খুবই ধীরে। দর্শকদের দেখানো সেই শক্তিশালী অ্যাক্রোব্যাটিক ট্র্যাপিজের খেলোয়াড় এখন নিথর, অসহায়, ঠোঁট দুটো আলতো খোলা। রীতা কাছাকাছি গিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করল, স্যাম, স্যাম, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস স্যাম? অচেতন গলায় অস্পষ্ট শব্দ বেরোল স্যামের গলা দিয়ে। কি বলল বোঝা গেল না। রীতার চোখে জল। স্যাম নিস্তব্ধ। রীতার চোখ উপচে জল পড়ল স্যামের গায়ের চাদরে। রীতা দীর্ঘশ্বাস ফেলে স্বগক্তির মতন বলে, এইভাবে পড়ে আছে ছেলেটা, ডাক্তার কখন আসবে? রঘুবীরের একটা কাণ্ডজ্ঞান নেই, ওকে তো ডাক্তার দেখাতে হবে। এমন অবস্থায় কাউকে কি ফেলে রাখা যায়? সে ঘুরে দরজার দিকে হাঁটতে শুরু করে, এবং ঠিক তখনই পর্দার পাশে আলতো রকমের খস খস, যেন পা ঘষে ঘষে হাঁটছে কেউ। রীতা থেমে যায়। দরজার সামনে তাঁবুর অন্ধকার কোণায় কেউ যেন বসে আছে, নিজের শরীরটা সামান্য ঝুঁকিয়ে, হাঁটু তুলে হাত ধরে রেখেছে পায়ের উপর। স্থির, একদম নড়ছে না। চাঁদের আলোয় ধীরে ধীরে সেই মুখ পরিষ্কার হতে থাকলো। এটা সুবীর, কিন্তু আগের সেই সার্কাসের জোকার পোশাকে নয়। আজ তার পরনে স্যামের উজ্জ্বল ঝকমকে কস্টিউম, বেগুনি, নীল, সোনালি। হাঁটুর উপর হাত রেখেই বসেছিল সে, একদম নড়াচড়া নেই। চাঁদের রূপালি আলো তার গালে পড়ে। দেখা গেল তার চোখের পাতাগুলোও নেই, ভয়ানক লাগছে। মুখে জোকারের মেকআপটাও নেই। কিছু দাগ, কিছু ক্ষত, আর কিছু ছায়া। রীতা আতঙ্কে কাঁপা গলায় বলে, সুবীর না, তুমি এখানে এভাবে বসে? সুবীর খুব ধীরে মুখ তুলল। অস্বাভাবিক ধীরতা। মানুষ হয়তো এমন ধীরে নড়তেও পারে না। তারপর একটা ঠান্ডা খসখসে হাসি। এমন অভিনয় করা যায় না। এ হাসি
মানুষের নয়। চাঁদের আলোয় দাঁতগুলো ঝিলিক দিচ্ছে, সেটা দেখে রিতার মেরুদণ্ড বরফ হয়ে গেল। রিতার গলার ভেতর থেকে একটা দম আটকানো আর্তনাদ বেরিয়ে এলো। না, এটা এটা না, এটা এটা অন্য কিছু। কিন্তু রিতা চিৎকার করতে পারছে না, তার পা নড়ছে না। ওর শরীর যেন মাটিতে আটকে রেখেছে কেউ। ও কিছুতেই সেই বাঁধন থেকে বেরিয়ে পালাতে পারছে না। চিৎকার করে কাউকে ডাকবে এমন ক্ষমতাও নেই ওর। গলার ভেতর একটা কিছু যেন জিভটাকে টেনে ধরে রেখেছে। চিৎকার বেরোচ্ছে না। শরীরের উপর থেকে নিচ পর্যন্ত একটা হিম শীতল স্রোত বইছে, যেন মৃত্যুর নিজের ছায়ার ভেতর তাকে টেনে নিয়ে চলেছে। এই প্রথমবার জীবনে রিতা মৃত্যুকে এত কাছ থেকে দেখছে। সুবীর চাঁদের আলোয় দাঁত বের করে বলে, এবার তোর পালা রিতা, তোর পালা। শ্যামের তাঁবুর ভেতরে চাঁদের নরম আলোয় মরণ শীতল সেই হাসি শোনার পর রিতার চোখের সামনে ঝুপ করে অন্ধকার নেমে এলো। ও যেন গভীর খাদে তলিয়ে যাচ্ছে। হঠাৎ রঘুবীর আসে। সে রিতাকে ওই রকম অবস্থায় দেখে প্রথমে আঁতকে ছিটকে সরে আসে, তারপর রিতাকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কথা বলে, রিতা, রিতা, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? রিতা সম্বিত ফিরে পায়। তার চোখে চাপা ভয় আর অবিশ্বাস। সে সবকিছুকেই ভয় পাচ্ছে, রঘুবীরকেও। এক ঝটকায় সে নিজেকে সরিয়ে নেয়। শ্যামের তাঁবুর ভেতরে তখন হিম শীতল অন্ধকার। চাঁদের আলোটা রিতার মুখের অর্ধেকটা জুড়ে। হাওয়ায় মিশে আছে সেই বিকৃত হাসির প্রতিধ্বনি। তার চোখের সামনের জায়গাটা যেন কুয়াশার মতো কাঁপছে। রঘুবীরও এবার ভয় পাচ্ছে রিতাকে দেখে। এমন সময় হঠাৎ দরজার সামনে আর একটা ছায়া নড়ল, কিন্তু ভাঙবে তবু মচকাবে না সে। বিস্ময়, রাগ আর আতঙ্ক মিশে ধরফর করে উঠল তার গলা। রিতা, রিতা, এখানে কি করছিস তুই? হ্যাঁ, খেলা তো শেষ হয়ে গেছে, সবাই তোকে খুঁজছে, আর তুই এখানে কি করছিস? খেলা শেষ হয়ে গেছে রিতা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কেন দাঁড়িয়ে আছিস? রঘুবীরের তীব্র চিৎকারটা যেন রিতার মাথায় জোরে ধাক্কা মারল। ঠিক সেই মুহূর্তে তার পায়ের অদৃশ্য শিকলটা হঠাৎ খুলে গেল। শরীরে রক্ত ফিরে এলো। জলে ডুবতে বসা মানুষের খাবি খাওয়ার মতো দম নিতে শুরু করলো সে, যেন এতক্ষণ কেউ তার গলাটা টিপে ধরেছিল। রিতা হাঁপাতে হাঁপাতে বিভ্রান্ত হয়ে বলে, আমি আমি শুধু স্যামকে দেখতে এসেছিলাম। বোকামো করিস না রিতা, এই সময় এভাবে অদৃশ্য হয়ে থাকলে কি চলবে? এখন স্টেজে যা, দর্শকরা অপেক্ষা করছে, স্টেজে যা। রিতার মনে হচ্ছিল কিছু একটা বলতে হবে, কিছু একটা ভয়ঙ্কর, যে জিনিসটা সে কিছুক্ষণ আগে দেখেছে। কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা রঘুবীরের চোখে কোনো অস্বাভাবিকতা ধরা পড়ছে না। যেন শ্যামের তাঁবুর সেই ছায়া, সেই দাঁতের ঝিলিক, সবই যেন মুহূর্তেই মিলিয়ে গেল তার মাথা থেকে।
সে মনে মনে ধাতস্থ হতে হতে ভাবল, আমার কি হ্যালুসিনেশন হয়েছিল? আমি কি সত্যি ওকে দেখেছি? না 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 না, ভাববার সময় নেই এখন। ওদের সামনে থামা যাবে না। চল রীতা, চল চল। আর একটাও কথা না বাড়িয়ে রীতা দ্রুত বেরিয়ে গেল তাঁবু থেকে। মাটি যেন তার পায়ের তলায় গলছে, সারা শরীর তার থরথর করে কাঁপছে। তবু এগিয়ে যাচ্ছে সামনে, দৌড়চ্ছে সে ঊর্ধ্বশ্বাসে। পেছনের তাঁবু থেকে চাঁদের আলোটা সরে যায়। রীতা একবারও পিছনে ফিরে তাকালো না। তার সাহস হয়নি, কারণ সে জানে পিছনে তাকালে হয়তো দেখবে স্যামের তাঁবুর অন্ধকার কোণায় কেউ এখনো দাঁড়িয়ে হাসছে। এদিকে জঙ্গলের ভেতর থেকে অজানা শব্দ ভেসে আসছে। নিশাচর কোনো প্রাণী বোধহয় তার সঙ্গীকে খুঁজছে। জঙ্গলের ভেতর ছোট রাস্তার ধারে ঝোপের নিচে মাটির ওপর উল্টে রাখা একটা দেহ, রক্তে মাখামাখি, মুখটা অর্ধেক খুবলে খাওয়া, ছেঁড়া পোশাকে শুকনো রক্ত, চোখের মনি দুটো খুবলে নিয়েছে কেউ, ফাঁকা গর্ত হয়ে আছে। তাই পিঁপড়ের মতো কিছু লাইন দিয়ে ঢুকে যাচ্ছে শরীরের গভীরে। একটা টর্চ জ্বলে উঠল। শুকনো পাতা মারিয়ে এগিয়ে আসছে কেউ। খস খস শব্দটা যেন ক্রমশ এগিয়ে আসছে, সঙ্গে অবিশ্রান্ত জঙ্গলের ঝিঝির ডাক। পুলিশের ইউনিফর্ম পরা একটা লোক, চোখে মুখে উত্তেজনা আড়াল করে সে বলে, মুখটা তো চেনাই যাচ্ছে না, কিন্তু এই পোশাক, এই চুল আর এই দেহের গড়ন, এটা তো আরে আপনাদের ওই ছেলেটা, কি যেন নাম, জোকার সাজতো, সুবীর, তাই তো? সার্কাসের এক দলীয় সদস্য বলে, কিন্তু স্যার, সুবীর তো আমাদের সঙ্গে আজই স্টেজে। বলতে বলতে কথা আটকে যায় তার। তাহলে সার্কাসে যে নাচছিল, যে আমাদের দেখছিল, যে শ্যামকে ফেললো। রীতা অর্ধচেতন অবস্থায় তাঁবুর সামনে পড়ে ফিসফিস করে কথা বলতে থাকা স্টাফদের কথা শুনতে পেল। জঙ্গলে পাওয়া মৃতদেহের খবর তার কানে ভেসে এলো। তার চোখ বড় বড় হয়ে গেল, শ্বাস বন্ধ হতে লাগলো। রীতা ভয়ার্ত স্বরে বিড়বিড় করে বলে, না না না, তাহলে যে ওখানে ছিল, যে আমার দিকে তাকিয়েছিল, যে হাসলো, ও সুবীর ছিল না। ও কে ছিল তাহলে? জঙ্গলের লাশ ঘিরে দাঁড়ানো সবাই স্থির হয়েছিল। পুলিশ টর্চ ধরে ছবি তুলছে। ঠিক তখনই কি যেন টর্চের আলোয় নড়ল। মাঠের ঠিক পাশেই একটা ছায়া, জঙ্গলের ভেতর। টর্চের আলো এগিয়ে যেতেই ছায়াটা এক ঝলকে অদৃশ্য। একটানা বাতাস বইতে থাকে শুধুই, কিন্তু সবার শিরদাঁড়া দিয়ে নেমে যায় একটা শীতল ঝড়। কারণ এখন তারা জানে জঙ্গলে যে লাশটা পড়ে আছে সেটাই আসলে সুবীর। আর সার্কাসে ঘুরে বেড়ানো রক্ত মাংসের সেই জোকারটা সুবীর নয়, সেটা সুবীরের মৃত্যুর অন্ধকার ছায়া। মালিয়া দেও শেষ হলো, মানে গল্পটা। মালিয়া দেওরা কিন্তু শেষ হবে না। মেঘালয়ের পার্বত্য অঞ্চলের এক সার্কাসের গল্প শুনছিলেন আপনারা।
সার্কাসের জোকার মালিয়া দেও। মালিয়া দেও আসলে কি? মালিয়া দেও হলো ভারতবর্ষের সেই বিরলতম এক ভূত যারা খড়বাকার হয়। খুব স্বাভাবিকভাবেই আমরা আকার আকৃতিতে বামন আকৃতি একজন মানুষকে সামাজিক মাধ্যমে এমনি সমাজে যেভাবে ব্যঙ্গ করতে শুনি, এরা হয়তো তার প্রতিশোধ নেওয়ার জন্যই তৈরি হয়। মালিয়া দেওরা হয় ভয়ানক হিংস্র। এরা তার শিকারকে প্রাণে মেরে ফেলে। মেঘালয়ে বেড়াতে গেলে পার্বত্য অঞ্চলে বা জঙ্গলের মধ্যে মালিয়া দেও দেখতে পেলে সাবধানে থাকবেন। গল্প পাঠে আমি অনুরণ সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, শান্তনু দত্ত এবং মৌমিতা আদুক। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।